6 বছর আগে হঠাৎ ছোট ভাই মোবাশ্বের কামাল ছুটে এলেন বড় ভাই মুস্তফা কামালের কাছে। এসেই কান্না জুড়ে দিলেন। ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। আপনি আমাকে বাঁচান। না হলে আমি আর আমার মেয়ে আত্মহত্যা করব। কি হয়েছে আগে তো বলবি। আত্মহত্যা করার মতো কি হলো? আর মধুরিমা আর বাকি হলো? বলল মুস্তফা মনোয়ার। মধুরিমা পেছনে দাঁড়িয়েছিল, লজ্জায় মাথা নত করে কান্না করছিল। মোবাশ্বের কামাল মেয়ের দিকে তাকিয়ে বলল, ওর সাথে মুহূর্তের সম্পর্ক ভাইজান। ও প্রেগনেন্ট, ওর বাচ্চা হবে। এখন আমি কি করব? আপনি যে করে হোক মুরাদকে বোঝান আজকে কালকের মধ্যে বিয়ে করতে। না হলে আমাদের এই মান মর্যাদা, পদ, পজিশন, রাজনীতি সব ধ্বংস হয়ে যাবে। আমি কথা দিচ্ছি ভাইজান, আমি আমার মেয়েকে নিয়ে আত্মহত্যা করব, বিয়ে যদি না করে আর মুরাদ যদি অস্বীকার করে। মোস্তফা মনোয়ার অবাক হয়ে গেল। ছেলেকে উনি ভালো করে চেনে, কিন্তু এ কেমন করে হলো? মাঝে মধ্যে দেখতো মধুরিমার সাথে দুষ্টুমি ফাইজলামি করে খুনসুটি করে। মোস্তফা মনোয়ার ভেবেছে ভাই বোনের খুনসুটি, তাই কখনো কিছু মনে করেনি। তবে মুরাদের মনে যদি ওর জন্য কোনো ফিলিংস থাকতো, জানালেই হতো, বিয়ে দিয়ে দিত। মুস্তফা মনোয়ার মধুরিমার কাছে জানতে চাইলেন, সত্যি কি এই সন্তান মুরাদের? মুরাদের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? মধুরিমা বাবার চোখের দিকে তাকালেন। বাবা ইশারা অনুযায়ী চাচার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ। মোস্তফা মনোয়ার ভাবলেন, যাই হোক, ছোট ভাই আর মধুরিমা নিশ্চয়ই মিথ্যা বলছে না। একটা মেয়ে নিজের পেটের সন্তান নিয়ে নিশ্চয়ই কখনো বাচ্চার বাবার বিষয়ে মিথ্যা বলবে না। আর তাছাড়া মুরাদ এত লম্বা সময় আমেরিকা ছিল, হয়তো ও ছেলে মেয়ে ফ্রি মিক্সিংটাকে সিরিয়াস নিয়ে নিয়েছে বাংলাদেশের মতো জায়গায়। মোস্তফা মনোয়ার ছেলেকে ডেকে পাঠালেন তড়িঘড়ি করে। মুরাদ জানে না কি হয়েছে, মাত্র কয়দিনই হলো বিদেশ থেকে এসেছে। রুমে ঢুকতেই মুস্তফা মনোয়ার দরজা লাগিয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, মধুরিমার সাথে তোর কি সম্পর্ক? আমি কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে পছন্দ করি না, শুনতেও পছন্দ করি না। মধুরিমা প্রেগনেন্ট এবং ওকে তোর বিয়ে করতে হবে। মুরাদ তাকালো মধুরিমার দিকে। মুরাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাবার মুখ থেকে এসব কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না মুরাদ। মুরাদ অবাকের রেশ কাটিয়ে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মধুরিমার সাথে আমার কি সম্পর্ক থাকবে? নর্মাল ভাই বোনের যেরকম সম্পর্ক সেরকম। আর আমি বিদেশ থেকে আসলাম, বেশি দিন তো হয়নি আমি এসেছে, এর মধ্যে এইসব। আর তুমি কোথায় পেলে ওর সাথে আমার সম্পর্ক? যদি সম্পর্ক থাকতো আমি তো তোমাদেরকে বলতাম বিয়ে করার জন্য। মোবাশ্বের কামাল বললেন, আমি এত কিছু শুনতে চাই না ভাইজান। মধুরিমা বলেছে এই বাচ্চা মুরাদের, তাহলে মুরাদকে বিয়ে করতে হবে। না হলে আমি আমার মেয়ে এই মুহূর্তে আপনার সামনে মরে যাব। আমি আমার মৃত বাবা মায়ের কসম করে বলছি। মোস্তফা মনোয়ার যেন বোধ শক্তি সব হারিয়ে ফেললেন। ছোট ভাইকে বাবা মা মরে যাওয়ার পর ছেলের মতোই লালন পালন করেছেন উনি। তাই মোস্তফা কামালের প্রতিও তার যথেষ্ট দুর্বলতা আছে। ভাইয়ের মুখ থেকে এই কথা শোনার পর সাথে সাথে ছেলেকে বললেন, আমি এত কিছু শুনতে চাই না মুরাদ। আমি তোমাকে আদেশ করছি, তোমাকে মধুরিমাকে বিয়ে করতে হবে। মুরাদ বাবার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার কাছে ভাইয়ের কথা আর মধুরিমার কথা সত্যি মনে হচ্ছে? নিজের সন্তানের কথা সত্যি মনে হচ্ছে না? করবো না আমি বিয়ে। আমাকে কেউ কোনোদিনও জোর করেনি এবং করতেও পারবে না। আমি এত কিছু শুনতে চাই না মুরাদ। বাবা হিসেবে আমি তোমার কাছে চাইছি, যদি তুমি এই মুহূর্তে মধুরিমাকে বিয়ে করার জন্য রাজি না হও, আমি কসম করে বলছি তুমি তোমার বাবার মরামুখ দেখবে। মুরাদ অবাক হয়ে গেল, বলল, কি নাটক শুরু করেছো তোমরা দুই ভাই? আর মধুরিমাকে আমি কেন বিয়ে করতে যাব? কার সাথে না কার সাথে সম্পর্ক ছিল, সে দায় আমি কেন আমার কাঁধে তুলে নেব? এমন সময় মোস্তফা মনোয়ার এবার আবার বুকে ব্যথা শুরু হলো। কিছুদিন আগেই হার্ট অ্যাটাক করেছে, যার জন্য রাজনীতি পথ সব কিছু ভাইয়ের হাতে উনি বুঝিয়ে দিয়েছেন। এমনিতেও মুরাদ বাবার উপরে রাগ ছিল, কিন্তু বাবার এই অবস্থা দেখে তাড়াহুড়া করে বাবাকে ধরে বলল। কি হয়েছে? মোস্তফা মনোয়ার ছেলে হাত ধরে বলল, আমি অনুরোধ করছি বাবা হিসেবে, লাগলে পায়ে ধরব। আমাদের বংশের মান মর্যাদা শেষ হয়ে যাবে যদি এই খবর বাইরে চলে যায়। তুই এক্ষুনি রাজি হও মধুরিমাকে বিয়ে করার জন্য, না হলে আমি চিকিৎসাও করাবো না, হসপিটালও ভর্তি হব না। মুরাদ বাবার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, বাবা, পাগলামি করছো। আমি সত্যি কিছু করিনি, আমাকে বিশ্বাস করো। এমন না হয় যে তুমি মানুষের কথা শুনে নিজের ছেলেকে হারিয়ে ফেলো সারা জীবনের জন্য। ঠিক আছে,
আমি ধরে নিলাম তুমি সত্যি বলছো, কিন্তু মধুরিমাকে তোমার বিয়ে করতে হবে। আমার বংশের মান মর্যাদার ব্যাপার। তুমি জানো আমাদের পরিবারের একটা সম্মান আছে। এই খবর যদি বাইরে চলে যায় তাহলে আমাদের দুই ভাইয়েরই মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না। বলল মুরাদের বাবা। মুরাদ চুপ হয়ে গেল বাবার কথা শুনে। তারপর মোবাশ্বের কামালের দিকে তাকিয়ে বললেন, আমার আপনার সাথে আমার আলাদা কথা আছে। আপনার সাথে কথা বলার পর যদি মনে হয় এ বিয়ে আমার করা উচিত, আমি করব। আর না হলে আমি এখন এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাব। আপনারা দুই ভাই বাঁচবেন নাকি মরবেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। কথা অনুযায়ী মুরাদ এবং চাচা স্টাডি রুমে একা একা কথা বলছে। অন্যদিকে ডক্টর এসে ট্রিটমেন্ট করাচ্ছে বাবার, কারণ মুরাদ ওখানে সম্মতি দিয়ে এসেছে। জীবনে এই শেষবার বাবার দিকে তাকিয়ে বলেছে, আজকে থেকে তুমি তোমার ছেলেকে হারালে, এরপর তুমি যাকে দেখবে সে বাড়ির ছেলে হলো তোমার সন্তান নয়। বাবা মুস্তফা মনোয়ার নীরবে 2 ফোঁটা পানি ছড়িয়েছে, কিন্তু মুখে কোনো কথা বলেনি। এদিকে মুরাদ চাচার দিকে তাকিয়ে বলল, আপনি ভালো করে জানেন মধুরিমার পেটে যে সন্তান সেটা আমার নয়। তারপরও আপনি আমার বাবাকে ভুলভাল ভুলিয়ে রাজি করিয়েছেন। ঠিক আছে, মেনে নিলাম, বিয়ে করব, কিন্তু আমার কিছু কন্ডিশন আছে। মোবাশ্বের কামাল বলল, কি শর্ত? বিয়েটা হবে কোর্ট ম্যারেজ, কন্ট্রাকচুয়াল। মানে আপনার আমার মধ্যে কন্ট্রাক্ট থাকবে, আমি 6 বছরে বিয়েটা কন্টিনিউ করব। যখন বাচ্চা বড় হবে, বাচ্চা আমার নামে সমাজে সমাদৃত হোক, আমার কোনো সমস্যা নেই। সমাজের চোখে মধুরিমা আমার স্ত্রী থাকুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু মধুরিমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। মধুরিমার মতো মেয়েকে আমি আমার স্ত্রী হিসেবে কখনোই মেনে নেব না। আমি যে কোনো সময় দ্বিতীয় বিয়ে করতে পারবো, এতে আপনার কিচ্ছু বলা থাকবে না। এবং 6 বছর পর আপনি আপনার এমপির পদ ত্যাগ করে আমাকে নমিনেশন দেবেন। এই চুক্তিগুলো যদি আপনি লিখেন, কাউচে সাইন করেন, তবে আমি মধুরিমাকে বিয়ে করব, অন্যথায় নয়। এবারে সম্মান বাঁচানোর জন্য একমাত্র আমি নিজেকে বলিদান করব। আপনাদেরও স্যাক্রিফাইস করতে হবে। যেমন আজ আমার বাবা তার ছেলেকে হারিয়েছে, তেমনি আপনারও এই ক্ষমতা ছাড়তে হবে। যদি মনে হয় আপনি আপনার মেয়ের জন্য স্যাক্রিফাইস করতে পারবেন, তাহলে কন্ট্রাক্ট পেপার রেডি করুন, আমি সাইন করে দেব। বিয়েতে কোনো অনুষ্ঠান করতে পারবেন না, ফ্যামিলি কেউ থাকতে পারবে না। সবাইকে জানিয়ে দিন একে বিয়ে করে ফেলেছে, আর আমি বিয়ের দিন বিদেশ চলে যাব। মোবাশ্বের কামাল বললেন, এটা হয় না। বিয়ের দিন চলে যেতে পারবি না, 3-4 দিন পরে যাবে। আর 6 বছর পর তুই এমপি নমিনেশন চাস, আমি কোথা দিচ্ছি, তোকে দেব, লিখে দেব। এবং সমাজের চোখে মধুরিমা তোর স্ত্রী থাকবে। আমি সব কিছু মেনে নিলাম, চুক্তি এই অনুযায়ী হবে। তবু পরিবার পরিজন সমাজের চোখে আমার মেয়ে যেন কোনো কলঙ্ক না লাগে, সেজন্য যা কিছু করার বাবা হিসেবে আমি সব কিছু করব। পায়ে ধরছি, 2-3টা দিন পরে বিদেশে যা, এখন যাস না। মুরাদ চাচার দিকে ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, আজ এই জীবনের শেষ দিন আপনার এই মুরাদকে দেখতে পাচ্ছেন, যে মুরাদ আপনাদের কথা শুনল। এরপর যখন মুরাদকে দেখবেন, সেই মুরাদ আপনাদের কিছু হবে না, আপনাদের প্রতিপক্ষ হয়ে থাকবে। আপনাকে আপনার মেয়েকে আপনাদের সম্মান ভিক্ষা দিলাম। যখন আমার চাওয়ার হবে, আমি নিজে থেকে চেয়ে নেব। আশা করি তখন কোনো কথার বরখেলাপ করবেন না। বিয়েটা ভালো করে জানেন, কন্ট্রাকচুয়াল ম্যারেজ হবে, আর কন্ট্রাক্ট ম্যারেজে কোনো অধিকার থাকে না। যা পাওনা থাকবে, দেনা থাকবে, দিয়ে আমি যে কোনো সময় তালাক দিয়ে দিতে পারবো। আশা করি বুঝতে পারছেন। আর আপনার মেয়েকেও ভালো করে বুঝিয়ে দেবেন, স্ত্রী হওয়ার অধিকার শুধু সমাজের চোখে পেয়েছে, কখনো আমার সামনে যেন স্ত্রী হওয়ার অধিকার দাবি করতে না আসে। অন্যথায় আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ওর মতো মেয়েকে আমি আমার স্ত্রী তো দূর, আজ থেকে বোনের চোখে দেখব না। এইভাবে ঠিক 2 দিন পর বিয়েটা হয়ে যায়। মোস্তফা মনোয়ার চোখ বন্ধ করে এতক্ষণ কিভাবে বিয়ে হলো সেটা চিন্তা করছিলেন। এখন উনি বুঝতে পারেন আসলে এই সন্তানটা মুরাদের ছিল না। উনি ভেবেছিলেন হয়তো সময়ের সাথে সাথে মেনে নেবে, ঠিক হয়ে যাবে। মুরাদ যা বলেছে তা হয়তো মনে থাকবে না। পরিবার এবং ভাই ভাতিজের সম্মান বাঁচাতে গিয়ে উনি ওনার আদরের সন্তানকে এভাবে হারিয়ে ফেলবেন কোনোদিনও বুঝতে পারেনি। উনি এতটা সিরিয়াস হয়ে যাবে ব্যাপারটা কখনো চিন্তা করেনি। এখন স্ত্রীকে কি জবাব দেবে সেই মুখ ওনার নেই। চুপচাপ চোখ বন্ধ করে রইলেন। এদিকে ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে মিরাব। রাত বাজে 11টা। মিরাব খেয়াল করেনি ছাদের চিলেকোঠা রুমে বড় ভাই মুরাদ থাকে। মিরাবের এটা জানা নেই, তাই নিশ্চিন্তে সিগারেট খাচ্ছিল। কিন্তু মুরাদ পিছন থেকে বলে উঠল,
একটা সিগারেট দে তো। মীরাব সাথে সাথে চমকে পিছনে ঘুরে তাকিয়ে দেখলো মুরাদ একদম সাথেই দাঁড়িয়ে আছে। মীরাব হতবিম্বল হয়ে গেল। সিগারেট ফেলবে নাকি হাতে রাখবে বুঝতেই পারছে না। মুরাদ মীরাবের কাছে এসে আকাশের দিকে তাকিয়ে বলল, সিগারেট দে। এত ভয় পাওয়ার কিছু নেই, বয়স হয়েছে, খেতেই পারিস। মীরাব আমতা আমতা করে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে খুলে মুরাদের সামনে ধরালো। মুরাদ একটা সিগারেট নিয়ে লাইটারের জন্য হাত বাড়ালো। মীরাব লাইটারটা হাতে নিয়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সিগারেট ফুঁকতে লাগলো। মুরাদ বলল, কি চিন্তা ভাবনা করেছিস? কি করবে? তোকে তো বলেছি তোকে বাইরে যাওয়ার জন্য। লেখাপড়াটা শেষ করে আয়, 2-3 বছর লাগবে, এসে বিয়ে করে দেব যাকে বিয়ে করতে চাস। মীরাব একটু মুচকি হাসলো। যাকে বিয়ে করতে চাস কথাটা শুনে ভালো লাগলো। আর তাছাড়া তানহাও বয়স অল্প, 2-3 বছরে খুব একটা সমস্যা হবে না। কিন্তু ভাইকে কি করে বলবে বিয়ে ঠিক করে যাওয়ার কথা? মীরাবের ভাবনার মধ্যেই মুরাদ বলে উঠল, এখনই করে বিয়ে সাথে ঠিকঠাক হবে না। যদি মনের মধ্যে কেউ থেকেও থাকে, 2-3 বছর পরে এসেও যদি মনে হয় সে মেয়েকে ভালোবাসিস আর সে মেয়েও বিয়ের জন্য রেডি থাকে, তখন তোর বিয়ে করিয়ে দেব। কেউ রাজি না থাকলেও আমি করিয়ে দেব, যা। তবে 2-3 বছর পর লেখাপড়া শেষ হলে মেয়ে যদি বিয়ের জন্য রাজি থাকে, তখন প্রমিস করছে, যদি এমন সিচুয়েশন হয় মেয়ে বিয়ের জন্য রাজি, বাসা থেকে রাজি না হয়, আমি নিজে দাঁড়িয়ে করিয়ে দেব। তবে এখন শুনতে চাই না কাউকে পছন্দ করিস কিনা। আমি চাই আগে প্রতিষ্ঠিত হয়, তারপর এসে বলবে। যদি কেউ মনে থাকে তখন আমরা সেই মেয়েকে তোর বিয়ে করে দেওয়ার জন্য ব্যবস্থা নেব। ঠিক আছে, যেমন তুমি ভালো মনে করো। যেহেতু তুমি বাবার বিজনেস দেখাশোনা করবে না, কাউকে না কাউকে তো বিজনেসে হাত দিতেই হবে। তুমি যেহেতু রাজনীতি করতে চাচ্ছ, তাহলে আমাকে তো ব্যবসা দেখতে হবে। এত বড় ব্যবসা তো আর এমনি ফেলে রাখা যাবে না। তবে ভাইয়া, আমি একটা মেয়েকে পছন্দ করি। মেয়েটা একটু ছোট, 2-3 বছরের, সমস্যা হওয়ার কথা না। তুমি কিন্তু প্রমিস করছো, এসে যদি দেখি মেয়ে বিয়ের জন্য রাজি, তাহলে কিন্তু আর কেউ রাজি থাকুক না থাকুক, তুমি বিয়ে করিয়ে দিবে। মুরাদ মীরাবের দিকে তাকিয়ে মুচকে হাসলো। ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তানহা ওর বিবাহিত স্ত্রী। মনে মনে ভাবলো, 2-3 বছর পর এসে 2-3টা ভাইস্তা বাস্তি দেখতে পাবি। বিয়ের জন্য রাজি হওয়ার প্রশ্নই ওঠে না। আমি প্রমিস করেছি। মেয়ে যদি রাজি থাকে, তখন কিন্তু মেয়ে রাজি না থাকলে সেক্ষেত্রে আমার কোনো দোষ নেই। মনে মনে মীরাবের দিকে তাকিয়ে বলল, পারলে আমাকে ক্ষমা করে দিস। কিন্তু আমি যদি বিয়ের আগে জানতাম তানহাকে তুই পছন্দ করিস, সেক্ষেত্রে আলাদা ছিল। কিন্তু ধর্মীয় মতে আমাদের বিয়ে হয়ে গেছে, আর তানহাকে আমি খুব ভালোবাসি। ওকে আমার পক্ষে ছাড়া সম্ভব নয়, কারোর জন্যই নয়। জানি তোর কষ্ট হবে, অনেক আশা বুকে বেঁধে তারপর তুই বিদেশ যাবে। এসে যখন দেখবি এই ধরনের ঘটনা ঘটেছে, তুই অনেক কষ্ট পাবি। কিন্তু তার বড় ভালো লম্বা সময় তুই এখানে থাকলে তুই আরো এডিক্টেড হয়ে যাবে তানহার প্রতি, যেটা আমি চাই না। আমিও চাই না আমার বিবাহিত স্ত্রীকে কেউ কামনার চোখে দেখুক, ভালোবাসার চোখে দেখুক। তাই তোকে দূরে যেতে হবে, যেহেতু তানহাকে দূরে পাঠানো যাবে না। মনে মনে কথাগুলো ভাবলেও মুখে কিছু বলল না মুরাদ। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার আকাশের দিকে তাকিয়ে সিগারেট খেতে লাগলো। মুরাদের সাথে মীরাব ও দুই ভাই আজকে একসাথেই সিগারেট ফুঁকতে ফুঁকতে আকাশের সৌন্দর্য দেখছে। মুখে কোনো কথা নেই, অথচ এই কথা না বলার মধ্যে মনের কত কথা আদান প্রদান হয়ে গেল কেউ কিছু বুঝতেই পারল না। এদিকে মধুরিমা রুমে মুনতাহাকে ঘুম পাড়িয়ে বিছানায় বসে রইল। আজ এবং গত রাতেও মুরাদ রুমে ঢোকেনি। আজ মধুরিমা দেখবে মুরাদ কোন রুমে থাকছে। স্টাডি রুমে নেই, বাবার স্টাডি রুমে থাকার কথা না। ডাইনিং রুমে মুরাদ ঘুমাবে না, তাহলে কোন রুমে মুরাদ থাকছে এটা দেখতে হবে। গতকাল বুঝতে পারেনি, কারণ মাঝরাতে উঠে গিয়েছিল। আর আজকে তো রুমেই আসেনি। এভাবে চলতে থাকলে আস্তে আস্তে সবার নজরে চলে আসবে ওদের দুজনের সম্পর্কের কথা, যা মধুরিমা চায় না। মধুরিমার একটা ইমেজ আছে, চায় না যেন তেন কারোর সামনে তার ইমেজ নষ্ট হোক। মধুরিমা নাইটি পরনি, উপরের একটি ওড়না পেঁচিয়ে বের হয়ে গেল দেখার জন্য মুরাদ কোথায় আছে। আশেপাশে সব রুম ঘুরে ফিরে দেখলো। হঠাৎ করে থামলো তানহার রুমের কাছে। হাত দিয়ে তানহার দরজাটা নক করবে, ঠিক সেই সময় মনে হলো তানহার সাথে তো তানহার মা, অর্থাৎ তার খালা শাশুড়ি ঘুমায়। তারপর ভাবলো, ছি, এসব কি ভাবছে। আর যাই হোক, রাতে সবার সামনে অন্তত দরজা বন্ধ করে তানহার রুমে থাকার লোক মুরাদ নয়, তাহলে কোথায় যেতে পারে। ভাবতে ভাবতে আস্তে আস্তে সিঁড়ি ভেঙে ছাদের দিকে যেতে লাগলো মধুরিমা। কয়েকটা সিঁড়ি পার হতেই দেখলো দুটো অবয়ব দেখা যাচ্ছে।
পুরুষ অর্থাৎ মুরাদ ও মীরাব দুই ভাই ছাদে দাঁড়িয়ে আছে। মধুরিমা একটু নিশ্চিন্ত হলো। তারপরেও ছাদে উঠে মুরাদের পিছনে দাঁড়িয়ে বলল, ঘুমাতে যাবেন না? কত রাত হয়েছে। কথাটি শুনে মীরাব তাচ্ছিলের হাসি আসলো। তারপর বলল, ভাই আমি রুমে যাচ্ছি, খোদা হাফেজ। বলেই সিঁড়িতে নিচে নেমে গেল হনহনিয়ে। এসব নাটক দেখার কোনো ইচ্ছে মীরাবের নেই, জানি সব কিছুই নাটক। মধুরিমার কথা শুনতেই মুরাদের চল শক্ত হলো। এত রাতে মধুরিমা নাইটি পরে ওড়না পেঁচিয়ে ওর সামনে আবেদনময়ী রূপে ধরা দিতে যাচ্ছে, কিন্তু মুরাদের তাতে কোনো ভ্রুক্ষেপে নেই। ওর দিকে তাকালো না পর্যন্ত। বলল, আমি যেখানে খুশি থাকি সেটা তোর দেখার বিষয় না, তুই তোর কাছে যা। অবশ্যই আমার দেখার বিষয়। এখন আমি বিবাহিত, তাই আপনি কোথায় থাকছেন বা না থাকছেন সেটা অবশ্যই আমার দেখার বিষয়। আমার সাথে রুম শেয়ার করবেন না ঠিক আছে, আপনি আপনার স্টাডিতে থাকবেন, কিন্তু অন্য কেউ যেন দেখতে না পারে আপনি আমার সাথে রুম শেয়ার করেন না। মুরাদ হাসলো। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, তোর সাথে এক রুমে কেন, এক পৃথিবীতে আমার থাকতে ইচ্ছে করে না, কিন্তু মরে যেতে পারবো না, তাই বেঁচে আছি। না হলে তোর মতো মেয়ে মানুষের সাথে বেড শেয়ার করা তো দূরের কথা, বাড়িটাও শেয়ার করতাম না, যদি শুধু তুই এবারের বউ হতি, মেয়ে না হয়ে। আর এসব নাইটে ফাইটে পড়ে আমার সামনে এসে লাভ নেই। তোকে দেখলে আমার রুচি হয় না তোকে টাচ করার, অন্য কিছু করা তো অনেক দূরের কথা। এদিকে তানহার মোবাইলে বান্ধবী ফোন করেছে। মা ঘুমাচ্ছে, মায়ের সামনে কথা বলে ডিস্টার্ব হবে। পানি পিপাসাও পেয়েছে, রুমে পানি নেই, তাই কথা বলতে বলতে একটু নিচে গিয়ে পানি খেয়ে ভাবলো ছাদে গিয়ে 2 মিনিট কথা বলে আসবে। মন ভালো নেই, বিরক্ত লাগছে তানহার সব কিছু, তাই বাবারায় ছাদের দিকে। ভুলে গিয়েছে মুরাদ যে চিলেকোঠায় থাকে। মুরাদের বলা কথাগুলো তানহার মনে নেই। সিঁড়ি বেয়ে হালকা গুনগুন করে কথা বলতে বলতে তানহা ছাদের দরজার কাছে আসতেই দেখতে পেল হঠাৎ একটি মেয়ে মানুষ পেছন থেকে একটা পুরুষ মানুষকে জড়িয়ে ধরলো। 1 মিনিটের জন্য তানহা অবাক হয়ে গেল। পরক্ষণেই ব্যাপারটা ক্লিয়ার হলো। এই বাড়িতে বয়স্ক নারী পুরুষ শুধু দুজনই, একজন মুরাদ ভাই এবং তার স্ত্রী। এছাড়া এভাবে ছাদে দাঁড়িয়ে রোম্যান্স করার মতো কোনো কেউ নেই। তানহা 1 মিনিটের জন্য যেন মুখের কথা বন্ধ হয়ে গেল। অপর ফোনের ওপার পাশ থেকে বান্ধবী হ্যালো হ্যালো করেই যাচ্ছে, কিন্তু তানহা যেন কোনো কথা বলতেই পারছে না, যেন ঠোঁট দুটো কাঁপছে। চুপচাপ সামনের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তানহা। এদিকে মুরাদ রাগে ক্ষোভে হঠাৎ মধুরিমার ধরার যেন খেই হারিয়ে ফেললো। সাথে সাথে মধুরিমাকে হ্যাচকা টানে পিছন থেকে নিজের থেকে সরিয়ে হালকা একটু দূরে সরালো। কিছু বলবে এমন সময় চোখ পড়লো তানহার চোখের উপর। মুরাদ যেন এক মুহূর্তের জন্য কিছু বলার ভাষাই হারিয়ে ফেললো। এক পলকে তাকিয়ে রইল তানহার দিকে। তানহা ধীরে ধীরে এমন একটা ভাব করলো যেন কিচ্ছু দেখতেই পায়নি, বুঝতেই পায়নি। তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। মধুরিমা তানহাকে দেখতেই পায়নি, পিছন ঘুরে দেখলেও কিছু নেই, কিন্তু মুরাদ তাকিয়ে আছে। মধুরিমা মুরাদকে আবার ধরতে আসলেই মুরাদ সাথে সাথে মধুরিমাকে সামনে এনে সপাটে একটা চর বসিয়ে দিল ও গালে। তারপর মুখ খুলে বলল, বিশ্বমগি, তুই কি মনে করিস তোর এই যৌবন দেখলে, তোর এই শরীর দেখলে আমার কিছু হয়? 1000 জন ইউজ করা জিনিস আমি ধরবো? যে জিনিস মুরাদ ধরবে সে জিনিস শুধু মুরাদের জন্যই জন্ম হয়েছে দুনিয়াতে। মুরাদ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো পুরুষ সে জিনিসকে টাচ করতে পারবে না, নিজের হাতে মেরে ফেলবো। আর তুই তো আরেকজনের নাড়াচাড়া জিনিস, তোর মতো মেয়েকে আমি থুও ফেলি না, স্পর্শ করা তো দূরের কথা। তুই যদি খালি আমার বংশের মেয়ে না হতে, অন্য কোনো জায়গার মেয়ে হতে, তোর নিয়ে আমি নিজ দায়িত্বে পতিতালয় রেখে আসতাম। যদি খালি আমার বংশের নাম খারাপ না হতো, কি ভেবেছিস এই নাইটে পরে আসবি, সেক্সি রূপে আমার কাছে আসবি, তোকে দেখে আমি গরম হয়ে যাব? হয় না তোকে দেখলে আমার কিছু। যাকে দেখলে আমার শরীর যে ঘটবে তার একটা ছায়ে যথেষ্ট। তার এইভাবে কাপড় খুলে আমার সামনে দাঁড়াতে হবে না। যদি ল্যাব কম্বলের নিচে ঢাকা থাকে, তারপরও সে রুমে আছে জেনেও দেখবি যে আমার শরীর জেগে গেছে, কারণ সে মানুষটা শুধু আমার হবে। তার সারা শরীরে শুধুমাত্র আমার স্পর্শ বিচরণ করবে। অন্য কারো নড়াচড়া জিনিস চৌধুরী মুজাহিদ মুরাদ টাচ করে না। এত রুচি খারাপ না চৌধুরী মুজাহিদ মুরাদের। বলেই হনহনি নিচে নেমে গেল মুরাদ। হাতে ঝাড়া দিতে দিতে যেন কোনো নোংরা উচ্ছিষ্ট আবর্জনা টাচ করেছে। নিচে গিয়েই সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে মুরাদের। তানহা নিচে নেমে এসে রুমে ঢুকেই বিছানায় বসলো। কোনোভাবেই শান্তি লাগছে না। তানহার কেন যেন খুব অস্বস্তি ফিল হচ্ছে। দুজন হাজব্যান্ড ওয়াইফ ছাদেই কথা বলেছে, রোম্যান্স করছে, তাতে খারাপ লাগার কোনো কথা না, কিন্তু তানহার কেমন যেন লাগছে, বুঝতে পারছে না তানহা। তানহার কি খারাপ লাগছে? তানহার কি জেলাস ফিল হচ্ছে? এই খারাপ অসভ্য চরিত্রহীন লোকের জন্য তো এসব লাগার কথা না।
কিন্তু বুকের ভিতর কোথাও যেন একটু চিনচিন ব্যথা করছে তানহার। বারবার মনে করছে অসভ্য চরিত্রহীন লোক এখানে আমার কাছে লুতুপুতু করে দিন ভরা চুম্মাচাটি করতে চায়, ওখানে রাতের বেলা অন্ধকারে বউয়ের সাথে ছাদে গিয়ে রোম্যান্স করে। কেন তোদের রুম নেই? তোরা রুমে রোমান্স করতে পারিস না? অশুভ বুইড়া বেটা কোথাকার। তানহা উঠে দাঁড়ালো, উঠে রুমের এপাশ ওপাশ পায়চারি করছে। ফোন অনেকক্ষণ আগেই কেটে দিয়েছে কথা বলার জন্য, আর মুড হচ্ছিল না। তানহার এমন কেন যেন লাগছে, তানহার নিজেকে নিজে প্রশ্ন করছে। ভালো লাগছে না কিছুই, খুব রাগ লাগছে, জিদ লাগছে, অসহ্য লাগছে। লোকটার চেহারা বারবার কেন মনে আসছে, অসভ্য চরিত্রহীন লোক। আরেকবার খালি আমার কাছে আসুক, এসে বলুক তোকে আমি পছন্দ করি, ভালোবাসি, তখন 100টা কথা শুনিয়ে দেব। প্রয়োজন হলে চিৎকার চেঁচামেচি করে বাড়ি শুদ্ধ লোক শুনিয়ে দেব। হারামি লোক, শয়তান লোক একটা। পরক্ষণেই আবার তানহা ভাবনায় আসলো, তারা হাজব্যান্ড ওয়াইফ, তারা রোম্যান্স করতেই পারে, তাহলে এই লোক কেন বারবার তানহার কাছে ছুটে আসে? উনি কি পরকিয়া করতে চাইছে আমার সাথে? উনি কি ভেবেছে ঘরে বউ থাকবে, বাইরে আমি থাকবো? এসব চিন্তা ভাবনা করেছে? আসুক এরপর লোকটা। আসবে তো অবশ্যই, চেহারাটা যদি খুশি মেরে নাকটা না ফাটিয়ে দিয়েছি। আমার নাম তানহানা। মনে মনে কথাগুলো ভাবছে আর পায়চারি করছে তানহা। না, কোনোভাবেই মাথা ঠান্ডা হচ্ছে না। মোবাইলটা কোনো মতে বিছানায় রেখে তানহা ওয়াশরুমে গেল, গিয়ে শাওয়ার ছেড়ে দিল। গোসল করতে হবে, মাথা ঠান্ডা করতে হবে, শরীর ঘেমে গিয়েছে। হঠাৎ এসব চিন্তা ভাবনা এবং রাগের কারণেই তানহার ঘাম ছুটে গিয়েছে। এখন একটু ভালো লাগছে। মিনিট 10 ওয়াশরুমে গোসল করে কাপড় চেঞ্জ করে বেরিয়ে এলো তানহা। মাথায় টাওয়েল পিছিয়ে এসে মোবাইল খুঁজতেই শুরু করলো। ঘরে এসে কোথাও মোবাইল নেই, গেল কোথায়? হঠাৎ মোবাইল দেখতে পেল টেবিলের উপরে। তানহা বোকা বনে গেল। তানহার মনে আছে তানহা ওয়াশরুমে যাওয়ার সময় খাটের ওপরে মোবাইল রেখেছিল, টেবিলে কি করে গেল? পরে চিন্তা করলো থাক, বিরক্তির মধ্যে হয়তো ভুলে গেছে কোথায় রেখেছে। মোবাইলটা হাতে নিতেই একটা ফোন আসলো আননোন নাম্বার থেকে। তানহা ফোন কানে নিয়ে বলল, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কিছুক্ষণ পর একটা গুরু গম্ভীর পুরুষালী আওয়াজ ভেসে এলো। তোর ভাতার বলছি। তানহা ফোনটা কান থেকে নামিয়ে চোখের সামনে ধরলো, দেখলো না নাম্বারটা তো চেনা নাই। তাহলে তারপর আবার বলল, কোন ভাতার? আমার কোনো ভাতার নাই। ওপাশ থেকে পুরুষ কণ্ঠে বলে উঠল। তোর বেস্ট পারফরমেন্স দেওয়া ভাতার। হঠাৎই তানহার মনে আসলো ভাতার শব্দটা কয়েকদিন ধরে শুধু মুরাদ ভাই বলেছে। তাই ফোনের দিকে তাকিয়ে আবার বলল, অসভ্য জানোয়ার লোক, খবরদার আমাকে আর ফোন দিবেন না, নোংরা লোক কোথাকার। সাথে সাথে ওপাশ থেকে মুরাদ বলে উঠল, চেনেছিস তাহলে? তোর কোন ভাতার? মাইসেলফ চৌধুরী মুজাহিদ মুরাদ। নাম তো শোনাই হোগা, না চিনলে আজ চিনাবো। খবরদার আর একটা বাজে কথা বলবেন না, ফোন রাখুন, অসভ্য লোক। আর আপনি আমার নাম্বার পেলেন কি করে? হ্যাঁ, রাগে গজগজ করতে করতে কথাগুলো বলল তানহা। মুরাদ ওপাশ থেকে হালকা একটু মুচকি হাসলো, কিন্তু শব্দ বের করলো না। বুঝলো বউ তার রাগ করেছে, খেপেছে। এই বউকে এখন পোষ মানাতে হবে, রাগ ভাঙাতে হবে। কি করে বেয়াদব মহিলা রাগ ভাঙাবে সেটাই চিন্তা করছে মুরাদ। তারপরে বলল, শুধু তোর ফোন নম্বর কেন, তোর শরীরে প্রত্যেক ইঞ্চি ইঞ্চি নাম্বার আমার মুখস্থ। বলবো? তানহা বিরক্তি নিয়ে কপাল কুঁচকে বলল, অসভ্য চরিত্রহীন লোক আপনি। এসব দেখে বেড়ান আপনি? মেয়েদের শরীরে সবকিছু দেখে বেড়ান আপনি? ছি। না, মেয়েদের সবকিছু দেখে বাড়ায় না, শুধু তোরটা দেখে বাড়াই। আমার নিজের জিনিস দেখবো না, শুধু দেখা দেখি কেন, আমি চাইলে ধরেও দেখব। আর তোরটা আমার দেখে বেড়াতে হবে কেন? তোকে এক নজর দেখে আমি বলে দিতে পারি তোর শরীরের প্রত্যেকটা ভাঁজের সাইজ। আর সেদিন তো তোকে জড়িয়ে ধরলাম, ধরেই বুঝতে পেরেছি 34। আর আমার হাতের মাপ কখনো ভুল হয় না। তানহা এবার লজ্জায় চোখ বন্ধ করে ফেলল, রাগে ক্ষোভে বলল, ছি, অসভ্য লোক। আপনার লজ্জা করে না? হাঁটুর বয়সে একটা মেয়ের সাথে আপনি এভাবে কথা বলছেন? আর মেয়েটার কেউ না, আপনার নিজের খালাতো বোন। আর আপনি না বিবাহিত, আপনার না একটা মেয়ে আছে। একটু আগে না আপনি বউয়ের সাথে ছাদে রোম্যান্স করছিলেন, লুতুপুতু করছিলেন, এখন আবার অন্য নারীকে নিয়ে আপনি কেন চিন্তা করছেন? আজব। কথাগুলো শুনেই মুরাদের রাগ হলো, কিন্তু কিছুই বলল না। চুপচাপ এক মুহূর্ত থেমে তারপর বলল, বাইরে আয়, এখন তোকে নিয়ে লতুপুতু করবো। অসম্ভব। আপনি ডাকলে আমি বাইরে কেন আসবো? ভালোই ভালো বাইরে আয়। আর তুই যদি চাস আমি ভেতরে যাই, আমি ভেতরে গিয়ে শুরু হয়ে যাব। দেখবো না খালা আছে নাকি নাই। 1 মিনিটের মধ্যেও যদি তোর দরজা খোলার শব্দ না পাই, গড প্রমিস আমি 2য় মিনিটে রুমের ভিতরে ঢুকে যাব। এরপর যা হবার হবে। আমার দেখার বিষয় না, আর তুই ভালো করেই জানিস আমি সব কিছু করতে পারি।
তানহা শুকনো ঢোক গিলল, চিন্তা করলো রাগের বশে কি একটু বেশি বলে ফেলেছে। কিন্তু ওনার বউয়ের সাথে যা খুশি তাই করুক, এতে রাগ হচ্ছিল কেন তানহার? আর এতে কথাই বা কেন শোনাতে গেল? এখন কি করে পাগল থামাবে? আসলে লোকটা যে ভেতরে ঢুকে যাবে তানহা তা ভালো করেই জানে। মা ঘুমাচ্ছে, কি একটা সিচুয়েশন হবে। তাই তানহা আমতা আমতা করে বলল, ঠিক আছে, আমি আসছি। ছাদে আসবে, আমি ছাদে আছি। ভদ্রমের মতো ছাদে আসবে। আর না হলে তুই জানিস আমি রুমে আসলে কি কি করতে পারি। তানহা ফোন কেটে ভাবলো, বাঘের লেজ দিয়ে কান চুলকিয়েই ফেলেছে। এখন কি হবে আল্লাহই জানে। একটু বেশি বলে ফেলেছে তানহা, কিন্তু এখন তো আর কিছু করার নেই। যা হবার তা তো হয়েই গেছে। তাই ধীরে ধীরে দরজা খুলে ছাদের দিকে এগোতে লাগলো তানহা। ছাদের দরজার কাছাকাছি আসতেই দরজা হালকা করে ধাক্কা দিল তানহা। দরজা খুলে গেল। ছাদে প্রথম পা দিতে দেখলো ডানে বামে তাকিয়ে কেউ নেই। আরেক কদম দিতেই হাতে হ্যাঁচকা টান অনুভব করলো তানহা। পুরুষালী শক্ত একটি হাত তানহাকে হ্যাঁচকা টান দিয়ে দেয়ালের সাথে লাগিয়ে দুই হাত দেয়ালের সাথে চেপে ধরলো। ভয় তানহা চিৎকার দেবে তার আগেই মুরাদ এক হাত দিয়ে তানহার মুখ চেপে ধরলো। আরেক হাত দিয়ে দেয়ালের সাথে দুই হাত চেপে তানহার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে মুরাদ। ঠোঁটে মুচকি হাসি, চোখে অদ্ভুত এক সম্মোহনী দৃষ্টি, যা যে কোনো মানুষকে ঘায়াল করে ফেলতে পারে। তানহা মুখে কোনো কথা বলতেই পারছে না, কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে আছে মুরাদের চোখের দিকে। লোকটা যদি এত বয়স্ক বিবাহিত এক বাচ্চার বাপ না হতো, তাহলে কি তানহা ঠিক এই মুহূর্তে লোকটা প্রেমে পড়ে যেত? মনে মনে ভাবলো তানহা। এভাবে কতক্ষণ তাকিয়েছিল তানহা নিজেও জানে না। হঠাৎ আকাশ ডাকা শব্দে ধ্যান ভাঙলে তানহার। চমকে উঠে তানহা, দেখে এখনও ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে মুরাদ তানহার দিকে। হাত দিয়ে চেপে ধরে রেখেছে তানহার মুখ। তানহার খুব রাগ হলো, ভীষণ রাগ হলো। কেন এভাবে তাকিয়ে থাকবে চরিত্রহীন লোকটি? কোন অধিকার নেই বারবার তানহাকে এভাবে বিরক্ত করার, জোর করে এখানে সেখানে ডাকার? নিজের উপরে জোর করার অধিকার তানহা কাউকে দেয়নি, আর এই অসভ্য লোককে তো কোনো দিনও দেবে না। বিবাহিত বাচ্চার বাপ জানা সত্ত্বেও বারবার তানহাকে যেভাবে কাছে টানছে, এটা কোনোভাবে উচিত না। এরকম একটা সম্পর্কে তানহাকে কেন বারবার জড়াতে চাচ্ছে লোকটি? আজকে এর একটি হ্যাস্ত ন্যস্ত করেই ছাড়বে। প্রয়োজন পড়লে সবাইকে ডাকবে, সবাইকে ডেকে বলবে এই লোকটি এরকম জোর জবরদস্তি করে তানহার সাথে। মনে মনে ঠিক করে ফেললো তানহা, তবু এই লোককে যা ইচ্ছা তাই করতে দেওয়া যাবে না। এতে ধীরে ধীরে লোকটি তানহার উপর সমস্ত অধিকার ফুলিয়ে ছাড়বে। একটু পরপর আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলোয় একটু পরপর তানহার বদন পড়ছে, যেন মুরাদকে ঝলসে দিচ্ছে তানহার রূপ। মুরাদ বহু কষ্টে নিজেকে সংযত করে রেখেছে। তানহার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে ভাবছে, কেন তো ভুবন ভুলনে সুন্দর হতে হলো তোমাকে? যে এক দেখে আমি কুপকাত, সে বহু বছর আগে। কেন আমাকে এভাবে জ্বালাতে পোড়াতে পৃথিবীতে জন্ম হলো তোমার? আসবে যখন, তবে কেন আরো আগে এলে না? কেন আমি 6টা বছর তুমি বিহানে কষ্ট করলাম? কেন আমার মরুভূমির মতো জীবনে এক পশলা বৃষ্টি হয়ে তুমি আরো আগে এলে না তানহা? তবুও তো এসেছ, দেরিতে এসছ, তবু এসছ। আজকে আমাকে ভিজিয়ে দাও। আজকে আমি তোমার মধুমাকে বর্ষণে ভিজতে চাই। মনে মনে কথাগুলো বলল মুরাদ। মনে মনে ভাবলেও এত নরম প্রেম মাখা কথা বলতে পারে না মুরাদ, যেন ঠোঁটে ছিল লেগে গিয়েছে। তাই আস্তে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, এত তিনিবিনি করছিস কেন? এখন যদি কিছু করে ফেলি, কে বাঁচাবে তোকে? আর ফোনেই কি যেন বলছিলি? কোন ভাতার? কয়টা ভাতার তোর? আর আমি কি করছিলাম সাথে? মধুরিমার সাথে লুতুপুতু করছিলাম। তুই দেখেছিলি আমাকে লুতুপুতু করতে? কি দেখেছিস? আমি ওকে জড়িয়ে ধরেছিলাম না লুতুপুতু করছিলাম? তোকে বলিনি আমি ছাদে থাকি 2 দিন ধরে? কথাগুলো বললেও মুখ থেকে কোনো ছাদ সরায়নি মুরাদ, যার জন্য তানহা ছোটার জন্য ছটফট করতে থাকলো। চোখ দিয়ে ইশারা করলো হাত ছাড়তে। মুরাদ হাত ছেড়ে দিয়ে তানহার দিকে তাকালো। হাত ছাড়তেই তানহা জোরে জোরে শ্বাস নিল। তারপর মুরাদের দিকে তাকিয়ে বলল, লজ্জা করে না আপনার? যখন তখন আপনি আমাকে এভাবে কেন ডাকেন? আর আমার রুমে চলে আসেন কেন আপনি? আপনার বিয়ে করা বউ আছে, বাচ্চা আছে, আপনি তাদের কাছে সাথে যে লুতুপুতু করেন। আপনি আমাকে কেন ছাদে ডেকে নিয়ে এসেছেন? কথাগুলো শুনে মুরাদের আবার মেজাজ গরম হলো। দেয়ালের সাথে তানহাকে আরও একটু চেপে ধরে তানহার সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, তোকে বলেছি না বারবার বলবি না বিবাহিত বাচ্চার বাপ? কয়বার নিষেধ করছে তোকে এসব কথা না বলতে? আর কিসের লুতুপুতু করছিলাম? তুই দেখছিস লুতুপুতু করতে? তোকে নিয়ে আসছি এখানে লুতুপুতু করার জন্য। লুতুপুতু কাকে বলে তুই দেখবি এখন।
বলেই আবার তানহার মুখ চেপে ধরে গলায় মুখ ডুবিয়ে দিল মুরাদ। গলায় সজোরে একটি কামড় বসিয়ে দিল, কিন্তু তানহা মুখ দিয়ে একটি আওয়াজও বের করতে পারল না। শুধু ছোটার জন্য ছটফট করছে, নড়াচড়া করছে। মুরাদ আরও জোরে তানহাকে কামড়ের জায়গায় এবার জোরে জোরে চুমু খেতে লাগলো, পুরো গলা জোরে। এভাবে গলার এপাশ থেকে সরে মুরাদ এবার ওপাশে পুরো গলা জুড়ে ধীরে ধীরে চুমু খেতে লাগলো। এখনও মুখ চেপে ধরে আছে মুরাদ, কিন্তু তানহার যেন ছোটার জন্য ছটফটি একটু কমেছে। মনে হয় ধীরে ধীরে নরম হয়ে আসছে তানহা। মুরাদ ধীরে ধীরে তানহার মুখ থেকে হাত ছড়িয়ে গলায়, গালে, পাশে, কানের নিচে, লথিতে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে চুমু খেতে লাগলো। মুরাদ তানহার হাত ছেড়ে দিল। তানহা সহ্য করতে না পেরে এবার মুরাদের বুকে জোরে জোরে নিজের হাত দিয়ে ধাক্কা দিতে লাগলো, কিন্তু মুরাদকে সরাতেই পারল না। মুরাদ যেন আরও একটু সায় পেল। তানহা ধীরে ধীরে নরম হয়ে গেছে। বয়সটাই এমন, আবেগের বয়স, আবেগে গা ভাসানোর বয়স, তাই তানহা কেউ দোষ দিবেন না। তানহা ধীরে ধীরে বলল, ছাড়ুন প্লিজ, আমার লাগছে অনেক। মুরাদ ঘোর লাগা মোহিত কণ্ঠে বলল, এখনো শুরুই করিনি, এখনো লাগছে, পরে কি করবে? ছাড়ুন আমাকে, না হলে চিৎকার করবো কিন্তু আমি। বলল তানহা। মুরাদ মাথা তুলে বলল, চিৎকার কর। তানহা পড়ে গেল বিপদে। তানহা এরকম একটা সিচুয়েশনে কিভাবে চিৎকার করবে? তারপরেও বলল, ছাড়ুন, আমি সত্যি সত্যি চিৎকার করবো কিন্তু। তুই চিৎকার কর, আমি তো তোর কাছে যাইনি, তুই নিজে হেঁটে ছাদে এসছিস। আমি সবাইকে বলবো তুই আমার একাকিত্বের সুযোগ নিতে এসছিস। এত বড় মিথ্যে কথা বলবেন না, ছি, আপনার লজ্জা লাগবে না? অশ্রু ভেজা কণ্ঠে বলল তানহা। মুরাদ তানহার দিকে তাকিয়ে দেখলো চোখ দুটো ছেলে ছিল। চোখের পানি আঙুল দিয়ে মুছতে মুছতে বলল, একটুও লাগবে না, চিৎকার করে দেখ। আর চিৎকার যেহেতু করবে, সবাই যেহেতু জানবে আমার সম্পর্কে, আমার পোষায় নেই, আমার আরো কিছু দরকার। আগে পুষিয়ে নেই, তারপর তোর ইচ্ছে মতো চিৎকার কর। সবাইকে জানা আমার কোনো সমস্যা নেই। নেই বলেই মুরাদ তানহার ঠোঁটে চুমু বসিয়ে দিল, আর সাথে সাথেই মুরাদের শার্টের কলার খামচে ধরল তানহা। তাতে কিছু যায় আসে না মুরাদের। ধীরে ধীরে তানহার হাত দুটি দেয়ালের সাথে চেপে ধরে চুমু খেতে লাগলো তানহার ঠোঁটে। আজ আর চুমুতে কোনো হিংস্রতা নেই, কিন্তু খুব গভীরভাবে জোরে জোরে চুমু খেতে লাগলো মুরাদ। এদিকে তানহার জীবন যায় যায় অবস্থা। শরীর যেন বেয়ে যেন শীতল ঝর্ণা বয়ে চলেছে তানহার। তলপেটে কোথাও ব্যথা অনুভব হচ্ছে তানহার। এক তো জীবনে প্রথমবার ওর সাথে এইসব কিছু হচ্ছে, তারপর আবার এমন একটা লোকের সাথে যাকে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না, কিন্তু শরীর ঠিকই সায় দিচ্ছে। চুমুর গভীরতা এত প্রখর, তানহা এটাকে কোনোভাবেই উপেক্ষা করতে পারছে না। মুরাদ চুমু খেয়েই যাচ্ছে, কোনোভাবেই তানহাকে ছাড়ছে না। এদিকে তানহা কোনো ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছে না। বাধ্য হয়ে তানহা মুরাদের শাড়ির কলার খামচে ধরলো। মুরাদ বুঝতে পারলো তানহার একটু ব্রেক দরকার। তানহার চুলগুলো খামচে ধরে মুরাদ একটু তানহাকে ছেড়ে বলল, চিৎকার করবে? এবার চিৎকার কর। তানহা চিৎকার কি করবে? আগে জোরে জোরে কোনো মতে নিঃশ্বাস নিল, তারপর একটু ধাতস্থ হয়ে বলল, আপনি এসব কেন করছেন আমার সাথে? কি ক্ষতি করেছি আমি আপনার? মুরাদ তানহার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অনেক বড় ক্ষতি করেছিস, বলেছিলাম না? এত বড় ক্ষতি করেছিস, সারা জীবন তোকে শাস্তি দিলেও কম হয়ে যাবে। বলেই আবার তানহার ঠোঁট নিজের ঠোঁটে দিয়ে চেপে ধরল মুরাদ। এভাবে 8 থেকে 10 মিনিট বা কতক্ষণ হবে কেউ জানেই না। দীর্ঘ এক গভীর চুম্বনের পর মুরাদ তানহাকে ছেড়ে দিয়ে নিজেও বড় বড় নিঃশ্বাস নিল। তারপর ধীরে ধীরে কানের কাছে ঝুঁকে গালে নাক ঘষতে ঘষতে বলল, সবসময় আমাকে রাগিয়ে দিস কেন? আর কি নাকি দেখেছিস? মুরাদ তানহার কথাগুলো নিতেই পারছে না, আবার তানহাকে জোরে জড়িয়ে ধরেই বলল, তোকে টাচ করার জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই আমার। তোর কাছ থেকে অনুমতির প্রয়োজন নেই, সমাজের কারো অনুমতির প্রয়োজন নেই। ইনফ্যাক্ট তোর বাপ মার অনুমতির প্রয়োজন নেই। তোকে আমি যখন তখন যেভাবে ইচ্ছে টাচ করতে পারি। শুধু একটা কথাই মাথায় রাখবি, এই ছোট্ট মাথায় তোর জন্ম হয়েছে পৃথিবীতে শুধু আমার জন্য। শুধুমাত্র আমার শখের নারী হয়ে থাকতে পারবি তুই। অন্য কোনো পুরুষের স্বপ্নে আসলেও সে পুরুষকে আমি খুন করে ফেলব। যদি তুই সামনে কোনো রক্তারক্তে না চাস, কোনো ঝামেলা না চাস, তাহলে চুপচাপ যেভাবে আছে সেভাবে থাকবি। সমাজ মানুষ নিয়ে তোকে ভাবতে হবে না। সমাজ নিয়ে, পরিবার নিয়ে ভাবার দায়িত্ব আমার। কে তোকে কি বললো না বললো সেসব দেখার দায়িত্ব আমার। সমাজের মানুষ থেকে মাথায় করে রাখবে, এরা চৌধুরী মুজাহিদ মরদে দেওয়া কথা। খালি এটুকু কথা মাথায় রাখিস। মানি না আমি সমাজের কথা, তো পরে আমি নিজেই এ সম্পর্ক মানি না। আপনাকে মানি না, আমি কোনো দিনও মেনে নেব না, বলল তানহা। মুরাদ তানহার চুল পিছন থেকে মুঠি ধরে বলল, তুই মানবি, তোর ঘাড়ে মানবে।
তোর বাপ মানবে, তোর মা মানবে, তোর 14 গোষ্ঠী মানবে। বলেছি না, একবার এই পৃথিবীতে তোর জন্ম হয়েছে শুধুমাত্র আমার জন্য। এমনি এমনি আমি 6 বছর অপেক্ষা করিনি, এমনি এমনি নিজের সোনার যৌবন বিসর্জন দিইনি, এমনি এমনি আমি নিজেকে ধরে রাখিনি। আমেরিকার মতো জায়গায় নারীদের হাত ছানি কম ছিল না, কাউকে টাচ করিনি। শুধু তোর জন্য নিজেকে সেফ রেখেছে, শুধু তোর জন্য আমি কোনোদিনও কোনো পরনারীর দিকে চোখ দিইনি। শুধু তোর জন্য আমি অপেক্ষা করেছি দিনের পর দিন, ফ্যামিলি থেকে দূরে থেকেছে, শুধুমাত্র তোর জন্য। হ্যাঁ, আমার বয়স তোর থেকে অনেক বেশি, কিন্তু তোকে এটা মেনে নিতে হবে, এটাই তোর ভাগ্য। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, এটা অ্যাক্সিডেন্টে হয়েছে, এটা তোর মেনে নিতে হবে, এটা তোর ভাগ্য। কিন্তু বাকি জীবন আমি তোকে মাথায় করে রাখবো, সত্যি করে বলছি। আমার থেকে ভালো তোকে দুনিয়াতে কেউ বাসেনি, বাসতে পারবেও না। বলেই আবারও তানহার ঠোঁটে চুমু মুরাদ। দীর্ঘ সময় ধরে চুমু খেলো মুরাদ, তারপর আবার ছেড়ে দিয়ে বলল, শোনা আমার, প্লিজ তুই এটা নিয়ে কোনো ঝামেলা করিস না। কোনোভাবে আমি তোকে ছাড়বো না। তুই না চাইলে আমি তোকে জোর করব, জোর করে বেঁধে রাখবো। তারপরও তোকে শুধু আমার হয়ে থাকতে হবে। শুধু এতটুকু মাথায় রাখ, এই পৃথিবীতে চৌধুরী মুজাহিদ মুরাদ তোকে ছাড়া অন্য কোনো নারীকে ভালোবাসেনি, অন্য কোনো নারীকে স্পর্শ করেনি। তোকে কিভাবে বোঝাবো? আমি মুরাদের প্রথম ভালোবাসা তুই, মুরাদের শখের নারী তুই, মুরাদের প্রথম স্পর্শ করা নারীর দেহ তুই। তোকে ছাড়া আমি কখনো কোনো চোখ তুলে কোনো পরনারীর দিকে চেয়েও দেখিনি। মধুরিমার মতো মেয়েকে স্পর্শ করা তো দূরের কথা, ওকে আমি কোনোদিনও স্ত্রীর নজরে দেখিনি। তানহাকে বুকে চেপে কথাগুলো বলল মুরাদ। তানহা বুকে থাকা অবস্থায় বলল, মধুরিমা ভাবি আপনার স্ত্রী নয় কি? মুরাদ চুপ করে রইল। বলুন, কথা কেন বলছেন না? কথা কেন বলছেন না? মধুরিমা ভাবি কি আপনার স্ত্রী হয় কিনা বলুন, জানতে চাইলো তানহা। মুরাদ ধীরে কিন্তু স্পষ্ট স্বরে বলল, হ্যাঁ, বাস, সিদ্ধান্ত এখানেই শেষ। আর একটা কথা হবে না। আমি কখনো আপনার মতো একটা বিবাহিত লোক, বয়সে বড়, বিবাহিত এক সন্তানের জনকের সাথে এরকম খারাপ কোনো সম্পর্কে লিপ্ত হতে চাই না। আমার রুচি এতটাও খারাপ নয়। বলেই ধাক্কা দিয়ে মুরাদকে সরিয়ে ছাদ থেকে দৌড়ে নেমে গেল তানহা। মুরাদ তানহার যাওয়ার দিকে তাকিয়ে রইল, ক্ষিপ্ত মেজাজ নিয়ে মনে মনে বলল, তুই যতই দূরে যাবে যা, তোর যেখানে যেখানে কদম পড়বে সেই জমিন শুধু আমার মনের জমিন হবে, তা না। অন্য কোনো দুনিয়ার জমিনে তুই কদম ফেলতে পারবি না, সে পথ আমি রাখবো না। এদিকে তানহা দৌড়ে নিজের রুমে এসে সাথে সাথে ওয়াশরুমে দৌড় দিল। ওয়াশরুমে গিয়ে নিজের ঠোঁট, মুখ, গাল, গলা সব পানিতে ভিজিয়ে ধুতে লাগলো। কেন এই লোক আমায় স্পর্শ করবে? বারবার অপবিত্র হাত দিয়ে কেন? বারবার ধুচ্ছে আর মনে মনে বলছে, কিন্তু কোনোভাবেই মুরাদের স্পর্শ ভুলতেই পারছে না তানহা। শরীর বা না হয় ধুয়ে ফেলবে, কিন্তু মনের মধ্যে যে গভীর দাগ দিয়েছে মুরাদ, তা কিভাবে ভুলবে? যত কিছুই হোক, জীবনে প্রথম কোনো পুরুষের এরকম গভীর স্পর্শ তানহা চাইতেও ভুলতে পারছে না। পুরো শরীর যেন অসাড় হয়ে গিয়েছে তানহার। বিবেক বলছে কোনোভাবেই এটা সম্ভব নয়, কিন্তু আবেগের জোয়ারে গা ভাসিয়ে দিয়েছে তানহা। শরীরে এখনও মনে হচ্ছে মুরাদের শরীরের গন্ধ সমস্ত জায়গায় লিপটে আছে। তানহা কাপড় থেকে মুরাদের শরীরের ঘ্রাণ নিল। পাগল করা ঘ্রাণ মুরাদের শরীরের। কিভাবে তানহা নিজেকে কন্ট্রোল করে রেখেছে শুধু তানহাই জানে। তানহার বয়স অল্প হলেও তানহার নিজের ভিতরের কন্ট্রোল শক্তি অনেক, কিন্তু এখন আর মুরাদের সাথে পেরে উঠছে না। ধীরে ধীরে তানহাও কেমন বিমোহিত হয়ে যাচ্ছে মুরাদের প্রতি। চোখ বন্ধ করলেই বারবার কল্পনায় আসে মুরাদের চুম্বন, মুরাদের স্পর্শ করা, মুরাদের আদর করা, মুরাদের এলোমেলো চুলগুলো গুছিয়ে কপালে চুমু খাওয়া। সাথে সাথে চোখ খুলে ফেললো তানহা। তানহা হাত দিয়ে নিজের ঠোঁট স্পর্শ করলো। এই ঠোঁটে একটু আগে মুরাদ চুমু খেয়েছে। আবার মনে পড়ে গেল মুরাদের স্পর্শ। তানহা আবার চোখ বন্ধ করে ফেললো। পরের দিন সকাল, নতুন দিন, নতুনভাবেই সব কিছু শুরু করতে চায় তানহা। গত রাতে যা হয়েছে হয়েছে, আজ নাস্তা করে মাকে বলবে এখান থেকে চলে যাবে। তাই নাস্তা টেবিলে বসে আছে সবাই। এমন সময় দেখলো সিঁড়ি দিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে নিচে নামছে মুরাদ। মুরাদকে কালো শার্ট এবং কালো প্যান্টে দেখে তানহা ভীষণ খেলো। সাথে সাথে একটু কাশি উঠে গেল। একটা লোক সাধারণ কালো প্যান্ট, কালো শার্টে কেউ এত সুন্দর গোছানো কিভাবে লাগতে পারে? বুকের দিকে দুটো বোতাম খোলা, সাদা বুকে ঘন কালো পশমগুলো দেখা যাচ্ছে। চুলগুলো সুন্দর সেট করা, মনে হলো সদ্য গোসল করে নেমেছে। স্লিম বডি, কোনো মেদ নেই শরীরে। গায়ের রংটা একদম পাক্কা, মুখে দাড়ি খোঁজা খোঁজা এক, তারপরও কত সুন্দর লাগছে। উফ, একটা লোক এরকম সুন্দর কেন হবে এই বয়সে এসেও? লোকটা কি ইচ্ছে করে তানহাকে ইমপ্রেস করার জন্য এইভাবে নামছে? হঠাৎ তানহা মনে মনে ভাবলো, ছি ছি,
কি ভাবছে? এই অসভ্য লোকের সাথে থেকে থেকে নিজেও অসভ্য চরিত্রহীন হয়ে যাচ্ছে। তানহা মুরাদের থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকালো। কিছু বলবে তার আগে তারমিম শেখ গদগদ হয়ে বলল, আপা জানো একটা সুখবর আছে। সুলতানা শিরিন না বুঝে জিজ্ঞেস করলো, কি সুখবর? তারমিম শেখ বলল, তানহার বিয়ের জন্য কথা হচ্ছে। ওর বাবা দুদিনের জন্য ওড়িতে গেল না, সেখানে একটা ভালো প্রস্তাব এসেছে তানহার জন্য। ছেলে বিসিএস ক্যাডার, দেখতে শুনতে ভালো। তানহার বাবা বলেছে তানহার বাবার খুব পছন্দ হয়েছে। এখন শুধু আকত করে রাখবে, তুলে নেবে আরও 2 বছর পর। কথাটা শুনে তানহা তো অবাক হলোই। সাথে সাথে রক্তচক্ষু নিয়ে টেবিলের সামনে এসে দাঁড়ালো মুরাদ। খালার দিকে তাকিয়ে কোনো সংকোচ ছাড়াই বলল, তাই নাকি? বিশেষ ক্যাডার হলে ভালো। শুধু ক্যাডার হলে বুঝি খারাপ হয়? তোমার মেয়ের জন্য শুধু ক্যাডার দরকার। ওসব বিসিএস টিসিএস তোমার মেয়েকে কন্ট্রোল করতে পারবে না। তারমিম শেখ ভাগ্নের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সে যা বলেছিস, ওর জন্য দরকার একটা গুন্ডা। কিন্তু শোন, প্রস্তাবটা কিন্তু দারুণ। আমার সব সময় এরকম স্বপ্ন ছিল, অনেক ভালো দেখে একটা প্রস্তাব আসবে যেখানে আমার মেয়েকে আমি বিয়ে দিব। ফ্যামিলি নাকি অবস্থা অনেক ভালো। শোন না মুরাদ, তোর উপরের দিকে অনেক পরিচিত লোকজন আছে, দেখ না ছেলেটার খোঁজ খবর নেওয়া যায় কিনা। ঢাকাতে পোস্টিং হবে, তুই খোঁজ খবর নিয়ে ওকে বললেই আমরা এগোবো সামনে। মুরাদের হাতের মুঠো শক্ত হলো। তানহা যেন পা থেকে মাথার চুল পর্যন্ত মুরাদের খেয়াল করছে। কখন কি বলে ফেলে লোকটা, তার কোনো ইয়াত্তা নেই। এদিকে মীরাবের মন খারাপ হয়ে গেল, চুপচাপ প্লেটের দিকে তাকিয়ে রইল। মধুরিমা মনে মনে খুশি। যাক, এত ভালো প্রস্তাব পেয়ে যদি তানহা বিয়ে করে চলে যায়, তাহলে মুরাদ আর কোনোভাবেই আটকাতেই পারবে না। আর যাই হোক, গলা বাড়িয়ে বলতে তো পারবে না। স্ত্রী সন্তান থাকা অবস্থাতেও তানহাকে চাই। অ্যাটলিস্ট সমাজের জন্য হলেও তো মধুরিমা মুরাদের স্ত্রী। সুলতানা শিরিন এক দৃষ্টিতেই তাকিয়ে আছে মুরাদের দিকে। মুরাদ রক্তচক্ষু জল শক্ত করে চেয়ার টেনে চুপচাপ বসলো। এদিকে মুরাদের বাবা মোস্তফা মনোয়ার বারবার মুরাদকে আর চোখে খেয়াল করছে, কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করার বা বলার সাহস পাচ্ছে না। বলবে কিভাবে? যা সর্বনাশ করার বাবা নিজের হাতেই করেছে ছেলের জীবনে। গতকাল রাতে মুরাদের বাবার শরীরটা ভালো না লাগায় একটু ছাদে বাতাস খেতে খেতে চেয়েছিলেন। সেখানে গিয়ে 1-2 মিনিটের কথা শুনেছে, যেখানে মুরাদ তানহাকে বলছিল, মধুরিমাকে আমি ভালোবাসি না, বউকে আমি স্ত্রীর চোখে দেখি না, আমি শুধু তোকে ভালোবাসি 6 বছর ধরে। এতটুকু কথা শুনে মোস্তফা মনোয়ার সাথে সাথে ছাদ থেকে নেমে গিয়েছিলেন। ছেলের ব্যক্তিগত কথাগুলো শুনতে উনি চাননি, তবে যতটুকু শুনেছেন সারা রাত উনি ঘুমাতেই পারেনি। মোস্তফা মনোয়ার মনে মনে ভাবছেন, যে ছেলে মুখ ফুটে তানহার কাছে ভালোবাসার ভিক্ষা চেয়েছে, সেই মেয়ের বিয়ের কথা খাওয়ার টেবিলে চলছে। না জানি ছেলের মনের অবস্থা কেমন। গতকাল এই কথা শোনার পরও ভয়ে এবং লজ্জায় অনুতাপে স্ত্রীর সুলতানার শিরিন এর সাথে শেয়ার করতে পারেননি মোস্তফা মনোয়ার। কী বা বলতো স্ত্রীকে। আমি ছেলেটার জীবনটা এভাবে নষ্ট করে ফেলেছি। তবে আজ খুব অনুতাপ হচ্ছে মোস্তফা মনোয়ারের। বারবার আর চোখে ছেলের দিকে তাকাচ্ছে। ছেলের দিকে দেখলে যে কেউ স্পষ্ট বলে দিতে পারবে এই কথাগুলোতে খুশি নয় মুরাদ। ভীষণ জ্বলছে পুড়ছে ওর বুকের ভেতর, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। ছেলের দিকে আর চোখে তাকিয়ে মনে মনে ভাবলো, যে ক্ষতি আমি করেছি তার ক্ষতিপূরণ করতে পারবো কিনা জানি না, তবে আজ থেকে এই মুহূর্ত থেকে তোর বাবা হওয়ার যত দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমি পালন করব। যা যা তোর স্বপ্ন, যা যা তোর সুখ, যা যা তোর সাধনা, সব কিছু আমি বাবা হিসেবে পূরণ করার চেষ্টা করব। অনেক কষ্ট পেয়েছে আমার ছেলে, অনেক কিছু হারিয়েছে, কিন্তু এখন আর কিছুই হারাবে না মুরাদ। তুই শুধু একবার যেখানে হাত রাখবি সেটা তোকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমি মোস্তফা মনোয়ার এখনও মরে যাইনি, কথা দিচ্ছি। যা যা আমার ছেলের স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে আমি নিজের হাতে পূরণ করেই ছাড়ব। কথাগুলো বলেই চোখ সরিয়ে কেন যেন তাকালো তানহার দিকে। দেখলো তানহা চুপচাপ খাবারের টেবিলে বসে আছে। মনে করলেন গতকালকের কথা, যেখানে তানহা বলছিল মুরাদকে ও চায় না। বিবাহিত এক সন্তানের বাবা এমন অসভ্য চরিত্রহীন লোককে তানহা চায় না। এই কথাগুলো শুনেই নিশ্চয়ই ছেলের অনেক খারাপ লেগেছিল, কষ্ট লেগেছিল। কোথাও হয়তো বাবার জন্য অভিমান হয়েছিল। আজ যা কিছু হচ্ছে সব বাবার জন্য। যা মুরাদ হারিয়েছে সব তার বাবার জন্য। যে মুরাদ এখনও পাচ্ছে না, সব কিছু তার বাবার জন্য।
এই প্রথম মোস্তফা মনোয়ার এর নিজের ভাস্তি মধুরিমাকে দেখে খারাপ লাগলো, আফসোস লাগলো। কেন সেদিন মধুরিমার কথা বিশ্বাস করেছিল, নিজের ছেলের জীবনে নষ্ট করেছিল। ভাইয়ের প্রতি খুব অপমান হলো, রাগ হলো। কিভাবে ওকে ব্ল্যাকমেল করে মিথ্যে ঝুলি বিয়ের জন্য রাজি করিয়েছিল। নিজের ভাই নিজের ভাস্তিকে অনেক ভালোবাসতো মোস্তফা মনোয়ার। সে ভালোবাসার সুযোগ নিয়ে আত্মহত্যার ভয় দেখিয়ে এগুলো করিয়েছে। কিন্তু আজ বুঝতে পারে নিজের সন্তানের চেয়ে বেশি মোস্তফা মনোয়ার কাউকেই ভালোবাসে না। এই 6 বছরে গভীরভাবে অনুধাবন করেছে মুরাদকে কতটা ভালোবাসে উনি। মোস্তফা মনোয়ার বড় একটি দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে ভাবলেন, তার আজ তার ছেলে কোনো কষ্ট পাবে না। তার ছেলে যা যা স্বপ্ন, যা যা চাহিদা সব উনি পূরণ করবেন। এদিকে তানহা বারবার আর চোখে মুরাদের দিকে তাকাচ্ছে। মুরাদের চেহারা দেখে এত ভয়ঙ্কর লাগছে, তানহা বেশিক্ষণ তাকিয়ে থাকার সাহসই করতে পারছে না। মুরাদ চোখ তুলে একবারও তানহার দিকে তাকায়নি। বিষয়টা তানহাকে ভাবাচ্ছে। কই রাতে তো এত লুতুপুতু, এত বড় বড় গলায় বলল ভালোবাসি ভালোবাসি, আর এখন বিয়ের কথা চলছে, এখন কোনো কিছুর কোনো উত্তেজনা নেই। চুপচাপ খাওয়ায় মনোযোগে লাট সাহেব ভাবনায় পড়ে গেল তানহা। সকালে নাস্তার শেষে বাইরে এসে গার্ডেন এরিয়াতে বেঞ্চিতে শুয়ে রইল মুরাদ। মন মেজাজ চিড়চিড়ে, খুব একটা ভালো নেই। এদিকে গাড়ি ওয়াশ করছে সেলিম এবং ইমতিয়াজ। সেলিম ইমতিয়াজকে উদ্দেশ্য করে বলছে, ভাইয়ের কি হয়েছে? আজকে দেখ মনটা কেমন মরা মরা। ইমতিয়াজ বলল। কি আর হবে, সব তো ভাবিকে কেন্দ্র করেই। সেলিম বলল। কোন ভাবির কথা বলছিস? ইমতিয়াজ বলল। আবার কনফিউজ হয়ে গেলি? ভাই কি বলেছিল মনে নাই? বউ দুইটা হলেও ভাবি কিন্তু আমাদের একটাই, বাড়িটা না, বাইরেরটা, ছোট্টটা। সেলিম বলল। তুই গাড়ি ওয়াশ কর, আমি একটু ভাইয়ের সাথে কথা বলে আসছি। আগামীকাল মিটিং দেখি ভাইয়ের কোনো ব্যাপারে কিছু বলার আছে কিনা। মুরাদের কাছে এসে সেলিম হালকা কেশে মুরাদের উদ্দেশ্যে বলল। ভাই একটু শুনবেন? মুরাদ চোখ খুলে তাকালো, জিজ্ঞেস করলো, সেলিমকে কিছু বলবি? সেলিম আমতা আমতা করে বলল। ভাই আপনার মনটা কি আজকে খারাপ? কেমন বিষণ্ণ বিষণ্ণ দেখাচ্ছে। আর আগামীকাল মিটিং, কোনো কিছু আমাদের বলছেন না, না কিছু করতে হবে কিনা বা কোনো প্রিপারেশন দরকার কিনা তাই জানতে। মুরাদ সেলিমের দিকে তাকিয়ে বলল। না, আগামীকালকে প্রিপারেশন যা নেওয়া নিয়ে নিয়েছে, বাকিটা এখন দেখার পালা চাচা কি করে। যাই করবে সে অনুযায়ী অ্যাকশন। এটা নিয়ে আমার চিন্তা না, চিন্তা হলো অন্য বিষয়। সেলিম বলল। কি বিষয় চিন্তা ভাইয়া? আমাকে বলেন, খালি একবার চিন্তার কারণ সবটা মাটি থেকে উপড়ে ফেলবো। মুরাদ সেলিমের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল। তোর ভাবির মানে ছোট্ট ভাবির বিয়ের সম্বন্ধে এসেছে তো আমার সামনে, কি করি বলতো? সেলিম মাথা চুলকে মুরাদের দিকে তাকিয়ে বলল। আপনার কিছু করতে হবে না ভাই, খালি নাম বলেন, ঠিকানা দেন, যেয়ে কাম বাড়ি আমরা দিয়ে আসবো। আপনি নিশ্চিন্তে শুয়ে থাকেন, চোখ খোলার আগে দেখবেন ঝামেলা শেষ। মুরাদ বলল। সেটা কোনো ব্যাপার না রে, ব্যাপারটা হচ্ছে তোর ভাবির তিরিং বিরিং করে, কোনোভাবেই মানাইতে পারতেছি না। কি করা যায়? তুলে নিয়ে গিয়ে আবার বিয়ে করব? আপনি খালি একবার হুকুম দেন ভাই, ভাবিরে তুলে নেওয়ার দায়িত্ব আমার। আকাশ পাতাল খুঁজেও ভাবিকে কেউ খুঁজে পাবে না। একবারে 2-4টা বাবু নিয়ে আপনি সেই গুহা থেকে বের হবেন। ভাবি তো দূর, ভাবির বাপেরও কিছু করতে পারবে না। নাতিদের দিকে তাকাইয়া মুরাদ এবার সশব্দে হেসে ফেলল। মন ভালো হয়ে গেল মুরাদের। বলল। বলছিস? ভালো বুদ্ধি দিয়েছিস তো। এমন এক জায়গা নিয়ে লুকাতে হবে, 2-4 ডজন বাচ্চা জন্ম দিয়ে তারপর বের হব। তারপর তোদের ভাবিরে বলবো, যা এবার তোর বাপে মানলে মানুক, না মানলে নাই। আমার যা করার করে দিয়েছে, মানলে ভালো বাসায় আসবি, না মানে 2-4 ডজন মুরাদকে তোর বাপকে পালতে বলবে। শালি কথায় কথায় বলে আমি নাকি বুড়া বেইত্যা বাচ্চার বাপ। দেখতো আমারে, দেখলে কোনভাবে বুড়া মনে হয়। সেলিমের দিকে তাকিয়ে কথাগুলো বলল মুরাদ। সেলিম হাত দিয়ে 2 গালে তবা তবা করে বলল। তবা তবা নাউজুবিল্লাহ, আপনি বুড়া? আপনারে তো দেখলে মনে হয় বাংলাদেশের এরকম একটাই হিরোই নায়িকা, পুরা হলিউডের হিরো মনে হয়। কি বডি আপনার, কি চেহারা, কি গায়ের স্কিন, কি চোখ, কি চুল। মাইরে, মাইয়া হলে তো আমি প্রেমে ফিদা হয়ে যাইতাম গা। এদিকে ছাদ থেকে খেয়াল করছে তানহা
সেলিম আর মুরাদ কিছু একটা বিষয়ে কথা বলছে বাগান এরিয়ায়। কী কথা বলছে তা জানে না, কিন্তু ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে এবং দূর থেকে দেখছে। মনে মনে ভাবছে তানহার বিয়ের কথা শুনেও লোকটা এত ঠান্ডা কিভাবে। তানহা মুরাদকে বাজিয়ে দেখার জন্য মনে মনে প্ল্যান করলো। দুপুরে খাওয়ার সময় নিচে গিয়ে মুরাদের সামনে বলে দিবে তানহা বিয়েতে রাজি, দেখবে কেমন রিয়াকশন আসে। সাথে আছে মুনতাহা। মুনতাহা তানহার দিকে তাকিয়ে বলল, আমি চলো নিজে পাপা কাছে যাব। তানহা অবাক হয়ে মুনতাহার দিকে বলল, কি বললে আম্মি? মুনতাহার মনে পড়ে গেল পাপা বলেছিল শুধু পাপার সামনে আম্মি বলতে, তাই বলল, সরি সরি আম্মু, মনে করে মনের ভুলে বলে ফেলেছি। তানহা আর খাটালে না, সুযোগ পেল মুনতাহাকে দিয়ে আসা ছলে দেখবে মুরাদ বিয়ে নিয়ে কোনো কথা বলে কিনা। তাই মুনতাহাকে বলল, ঠিক আছে চলো। যেমন কথা তেমন কাজ। তানহা মুনতাহাকে নিয়ে ধীরে ধীরে ছাদ থেকে নেমে হাঁটা ধরলো বাগান এরিয়ার দিকে। বাগানের সামনে যে মুনতাহা দৌড়ে মুরাদের কাছে গিয়ে বলল, পাপা পাপা। মুরাদ মুনতাহাকে ঘৃণা করে না, ভালোবাসে। শুধু বাবা এবং মেয়ের যে বন্ডিং বা ভালোবাসা হওয়া উচিত সেরকম কোনো ফিল মুনতাহার প্রতি আসে না। তবে এমনি শিশুদের ভালোবাসে মুরাদ, তা না হলে তো আর ডজন ডজন বাচ্চা জন্ম দিতে চাইতো না। মুনতাহা তানহার হাত ধরে রেখেছিল। দৌড়ে আসার সময় তানহারও একটু দৌড়ে আসতে হলো। এখন হাঁপাচ্ছে তানহা। মুরাদ একবার তাকালো তানহার দিকে, কিন্তু কোনো কথা বলল না। তারপর মুনতাহার গাল ধরে বলল, কি হয়েছে? কিছু লাগবে মুনতাহা সোনার? মুনতাহা পাপার দিকে তাকিয়ে বলল, চলো আজকে আমাকে সুইমিং করা শেখাবে। এতদিন কেউ শেখায়নি, বলেছে পাপা আসলেই শেখাবে। আজকে আমাকে সুইমিং করা শেখাবে, চলো পাপা। মুরাদের বুদ্ধিটা খারাপ লাগলো না। স্ট্রেসড হচ্ছে অনেক, স্ট্রেস হলে মুরাদেরও এক্সারসাইজ করা বা সুইমিং করা ভালো লাগে। তাই মুনতাহার হাত ধরে বলল, ঠিক আছে চলো। মুনতাহা তানহার কেউ ছাড়লো না, বলল, চলো চলো। তানহা পেছনে পেছনে হেঁটে এলো, কিন্তু এমন একটা ভাব যেন ওকে জোর করে নিয়ে আসছে। ও আসার কোনো তাগিদেই নেই। মুরাদ ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে একটা ব্লু কালারের হাফ প্যান্ট পরে মুনতাহাকে নিয়ে পানিতে নামলো। তানহা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হাফ প্যান্ট পরায় লোকটাকে মারাত্মক সুন্দর লাগছে। পা দুটি দেখতে খুব সুন্দর, লোমশ, সরু, সুন্দর ফর্সা পা। একটা পুরুষ মানুষের পা এত সুন্দর হয় কিভাবে? আর বডি তো মারাত্মক, লোমশ বুক, স্লিম বডি। বুড়া ব্যাটার এত সৌন্দর্য থাকবে কেন? মনে মনে ভাবলো তানহা। এদিকে মুরাদ মুনতাহাকে সাঁতার শেখানোর জন্য দুই হাতের ওপর শুয়ে বলল হাত পা চালাতে। মুনতাহাও বাবার কথা শুনে হাত পা চালাচ্ছে। দূর থেকে সেলিম আর ইমতিয়াজ সব কিছুই দেখছিল। দেখলো ভাই ভাবি ছাড়া ছাড়া ভাবছে ভাইয়ের মন ভালো করার জন্য একটু টেকনিক খুঁজে বের করতে হবে। সেলিম ইমতিয়াজকে ইশারা করে ভিতর থেকে কাজের মেয়েটাকে ডেকে নিয়ে আসতে বলল। কাজের মেয়েটি আসেই সেলিমের টুকটাক কথা হয়, শিখিয়ে দেবে তানহাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলার জন্য, যে কোনো একটা বাহানায়। বাকিটা ভাই সামনে নেবে, যেমন ভাবা তেমন কাজ। ভিতর থেকে রহিমাকে ডেকে নিয়ে আসা হলো। ইমতিয়াজ রহিমার কানে কানে ফুসুর ফুসুর করে কিছু একটা বলল সেলিম। রহিমা গিয়ে সুইমিং পুলে বলল, আপু, মুরাদ ভাইয়া বলেছে মুনতাহাকে নিয়ে আসতে। তানহা বলল, কখন ডাকলো? আমি তো শুনতে পেলাম না। রহিমা চালাকি করে বলল, আপনি মনে হয় কিছু একটা ভাবছিলেন। ভাই ডাকছে মুনতাহাকে নিয়ে আসতে, অনেকক্ষণ হলো পানিতে। তানহা বলল, ঠিক আছে তুমি নিয়ে আসো। রহিমা বলল, আমার কাছে আসবে না, আপনার সাথে বেশি খাতির তো আপনি চলুন, সাথে আমিও টাওয়াল নিয়ে আসছি। তানহা হেঁটে পুলের সামনে গিয়ে মুনতাহাকে ডাকলো। মুরাদ মুনতাহাকে দেওয়ার জন্য সামনে এগিয়ে আসলো এবং মুনতাহাকে সুইমিং পুলের কিনারে বসিয়ে দিয়ে বলল, আজকে এতটুকুই, পরে আবার শেখাবো। বলেই সুইমিং পুলের অন্যদিকে চলে যাবে। তার আগেই রহিমা যে কোনো একটি চালাকি করে তানহাকে সুইমিং পুলে ধাক্কা দিয়ে ফেলে দিল। তানহা চিৎকার করে পানিতে পড়ে গেল। রহিমা তাড়াতাড়ি মুনতাহাকে কোলে নিয়ে সুইমিং পুলের জায়গা ত্যাগ করলো। মুরাদ বুঝতে পারলো কাজগুলি সেলিম, ইমতিয়াজ এবং রহিমার, কিন্তু মুরাদ তাকিয়ে দেখলো তানহা সাঁতার জানে না, ছটফট করছে পানিতে। তানহা বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, আর মুরাদ চুপচাপ দাঁড়িয়ে আছে, ভাবছে একটু ভুগুক তারপর বাঁচাবে। মুরাদকে বারবার বুড়া বলা হয়, এই শাস্তি ওকে একটু পেতে হবে। এদিকে সেলিম ইমতিয়াজকে বলে গার্ডেন এরিয়া খালি করালো। বললো এখানে ভাই আর ভাবি এখন সুইমিং করবে, আমাদের থাকা ঠিক না, চল সবাই আমরা চলে যাই। বলেই সবাই সুইমিং এরিয়াও গার্ডেন এরিয়া ত্যাগ করলো। এভাবে কিছুক্ষণ দেখে যখন দেখলো তানহা হাঁপিয়ে যাচ্ছে, হাত পা ছাড়া ছাড়া করতে করতে, মুরাদ এসে তানহাকে নিজের বুকের সাথে লাগিয়ে দাঁড়ালো।
পানি খুব বেশি একটা গভীর নয়, কিন্তু ভয় পেয়ে গিয়েছে তানহা। যেহেতু সাঁতার জানে না, তাই মুরাদের বুকে লেপ্টে তানহা জোরে জোরে শ্বাস নিল আর তাকিয়ে আছে। একটু স্ববিত ফিরে পেতে তানহা বলল, ছাড়ুন, আমায় এভাবে কেন ধরেছেন? মুরাদ বলল, ঠিক তো, ছেড়ে দেব? বলে আবার তানহাকে ছেড়ে দিল। তানহা আবারও যেই পানিতে তলিয়ে যাবে অমনি মুরাদকে জড়িয়ে ধরলো, বুকের সাথে লেপ্টে বলল। আপনি এত খারাপ কেন? আমায় কেন ছেড়ে দিলেন এভাবে? মুরাদ বলল, তুই তো ছেড়ে দিতে বললি, ধরে রাখবে বলেছিস? তার মানে তুই ছেড়ে দিতে বললেও আমি ধরে রাখবো, তাই বলছিস? বলেই মুরাদ তানহাকে কোলে করে বুকের সাথে লাগিয়ে সুইমিং পুলের আরো গভীর অংশে চলে গেল মুরাদ। কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন অসভ্য লোক, আমি সাঁতার জানি না। আপনি আমায় মাঝখানে কেন নিয়ে যাচ্ছেন? আপনি কি আমায় ডুবিয়ে মারতে চাচ্ছেন? ছুটাছুটি করতে করতে বলল তানহা। মুরাদ তানহার কথাগুলো শুনে জাস্ট অবাক হয়ে গেল, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। চুপচাপ হেঁটে সুইমিং পুলের ঠিক মাঝখানে নিয়ে গেল, যেখানে অনেক গভীর। তানহা ভয়ে মুরাদকে চাপটে জড়িয়ে ধরে বুকের সাথে লিপ্টে আছে। মুরাদ এটাই যাচ্ছিল, যেন তানহা চাইলেও ওকে ছাড়তে না পারে। এটাই ওর শাস্তি। যাকে পছন্দ করে না, বুড়ো বলে, বিয়াইত্তা বলে, বাচ্চার বাপ বলে, তাকে জড়িয়ে ধরে এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে করায় রাখবে। তানহা মুরাদকে জড়িয়ে ধরে বারবার বলছে, আমাকে তাড়াতাড়ি উপরে উঠতে দিন। আমার ভয় লাগছে। আপনার কি একটু মায়া হচ্ছে না আমার মতো একটা ছোট্ট মেয়ের জন্যে? আপনি কি সত্যি সত্যি আমার পানিতে ডুবিয়ে মারবেন? এতদিন তো তাও মেনে নেওয়া গেছে, চুমাচাটি দিয়ে অত্যাচার করেছেন, আর আজ সোজা ডুবিয়ে মারতে চাইছেন? অসভ্য শয়তান লোক, বুড়া বেটা শয়তান, তাড়াতাড়ি আমায় উপরে উঠিয়ে দিন। কথাটি শুনে মুরাদের জোয়াল শক্ত হলো। বলল, কি বললি? আমি বুড়ো বয়স্ক? আমাকে দেখতে বুড়ো মনে হয়? কোন দিক দিয়ে বুড়ো মনে হয় বল? বুঝলাম তোর থেকে আমাকে বয়স বেশি, এটা কি আমার দোষ? তোর জন্ম দুনিয়াতে বড় হয়েছে, এটা তোর দোষ। তুই বেশি ছোট, আমি আমার মতো ঠিক আছে। আর কোনোদিন বুড়ো বলবি? বললে এখনই তোকে ডুবিয়ে মারবো। সত্যি আমার মারতে হবে না, তোকে জাস্ট ছেড়ে দেবো আমি। দুষ্টুমি করে তানহাকে ছাড়ার নাটক করে কথাগুলো বলল মুরাদ। তানহা সাথে সাথে মুরাদকে আরো জোরে জড়িয়ে ধরলো, একবারে বুকের সাথে লেপ্টে কানে কানে বলল, না না, সরি সরি সরি, ভুল হয়ে গেছে। আর বুড়ো বলবো না, প্লিজ প্লিজ, আমায় ছাড়বেন না, ধরে রাখুন প্লিজ। মুরাদ মুচকি হাসলো, তারপর বলল, বুঝে বলছিস? ধরে রাখবো তো? হ্যাঁ, বুঝে বলছি, প্লিজ আমাকে ধরে রাখুন, ছাড়বেন না প্লিজ। আমি ডুবে যাব, ছাড়বেন না কিন্তু, ধরে রাখুন। আর বুড়ো বলবো না আপনাকে, হ্যান্ডসাম বলবো, হ্যান্ডসাম। প্লিজ হ্যান্ডসাম ভাইয়া, আমায় ছাড়বেন না, ধরে রাখুন। ভাইয়া বললি কেন? বল প্লিজ, আমাকে ছাড়বেন না, আমাকে বুকের সাথে ধরে রাখুন, তাহলে ধরে রাখবো। প্লিজ আমায় ছাড়বেন না, ধরে রাখুন। না হয়নি, বল আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখুন, তাহলে ধরে রাখবো, নাহলে কিন্তু এই যে ছেড়ে দিলাম। ছাড়বেন না প্লিজ, বলছি প্লিজ হ্যান্ডসাম লোক, আপনি আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখুন, ছাড়বেন না প্লিজ, ছাড়লে ডুবে যাব আমি। মুরাদ তানহার নাদানি দেখে আরেক দফা ক্রাশ খেলো। সাথে সাথেই তানহাকে নিয়ে পানিতে ডুব দিয়ে তানহার ঠোঁটে ঠোঁট আঁকড়ে ধরলো। যতক্ষণ মুরাদ নিঃশ্বাস আটকে রাখতে পারে ঠিক ততক্ষণ ধরে চুমু খেলো তানহাকে। তানহার কষ্ট হলো না, কারণ মুরাদ তানহাকে নিঃশ্বাস দিতে সহায়তা করেছে। তারপর তানহাকে নিয়ে আবার উপরে উঠলো মুরাদ। তানহা হাঁপাচ্ছে, বারবার জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এবার বল, খালমনির কাছে গিয়ে বলবি তুই এখন বিয়ে করবি না, লেখাপড়া করবি, তোর এখন বিয়ে করার ইচ্ছে নেই। বলল মুরাদ। কিন্তু আমার তো বিয়ে করার ইচ্ছে আছে। সুন্দর দেখে একটা বিয়ে করব, জামাইয়ের সাথে এখানে সেখানে ঘুরবো, আমাকে হানিমুনে কত জায়গায় বেড়াতে নিয়ে যাবে। ঠাস করে বলে ফেলল তানহা। মুরাদ চোখ দুটো শুরু করে তাকালো তানহার দিকে, তারপর আবারও তানহাকে নিয়ে পানির নিচে ডুব দিয়ে তানহার ঠোঁট আঁকড়ে ধরে নিচে ঠোঁটে কামড় দিয়ে দিল মুরাদ। কিছুক্ষণ পর উঠে এলো। তানহা হাঁপাচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে এখনই মারা যাবে। তারপর বলল, তোর এখন বিয়ে করার ইচ্ছে আছে? তুই বিসিএস ক্যাডারকে বিয়ে করবি, তারপর দেশ বিদেশ ঘুরবি, আর আমি এখানে তোর জন্য কি বিন বাজাবো? তোর কি তাই মনে হয়? বলল মুরাদ। তানহা বুঝলো ভুল সময় ভুল কথা বলে ফেলেছে, তাই বলল, না না, এখন বিয়ে করার ইচ্ছে নেই, আমার তো এখন আরো অনেক পড়ালেখা বাকি, এগুলো শেষ করি। মুরাদ এবার একটু সিরিয়াস হয়ে তানহার দিকে তাকিয়ে বলল, সন্তান হা, বলেছি একবার, তোর জন্ম হয়েছে শুধু আমার জন্য। বিয়ে করবি, ঘুরবি, হানিমুনে যাবি, 1 ডজন বাচ্চার জন্ম দিবি, সবকিছু ঠিক আছে, কিন্তু বাচ্চার বাপ আমি হব, আর কেউ না। তানহা শুকনো ঢোক গেল, তারপর আমতা আমতা করে বলল, আপনার লজ্জা লাগে না? আমি আপনার কত ছোট,
আপনি আমার সাথে এইসব কথাবার্তা বলেন, তাও আপনার খালাতো বোন আমি। আপনি না বিবাহিত, আপনার না বাচ্চা আছে। কত বাচ্চা দরকার আপনার? কয়টা বউ লাগে আপনার? মুরাদ বলল, না, লজ্জা লাগে না। আমি তো চিন্তা করে ফেলেছি বাসর রাতে তোর সাথে কিভাবে কি কি করব, কতবার কতবার করব। আর বাচ্চা আমার অনেক লাগবে। আমার পুরো বাড়ি যেখানে থাকবো সেখানে যেন আমার বাচ্চা কিলবিল করে। আর বাচ্চাগুলো সব তোর পেট থেকে হতে হবে, বুঝছিস? মোটা মাথায় ঢুকেছে কিছু? আর বউ খালি তোরই লাগবে, 3 রাত লাগবে। তানহা কোনো জবাব দিবে তার আগেই ভিতর থেকে চেঁচামেচি করে সব লোক বেরিয়ে এলো, কারণ মুনতাহা ভিতরে গিয়ে কান্না করে বলে দিয়েছে তানহা পানিতে পড়ে গিয়েছে। তাই সবাই দৌড়ে দেখতে এসেছে তানহার কি অবস্থা। সবাইকে দৌড়ে আসতে দেখে মুরাদ তানহাকে আর কিচ্ছু বলল না, কানের কাছে মুখ নিয়ে শুধু বলল, এখন থেকে সাদা জামা পরে বাইরে বের হবে না। সাদা জামা তোর জন্য নিষিদ্ধ। চুপচাপ তানহাকে পুলের সাইডে এনে উপরে শুকনো জায়গায় বসিয়ে দিয়ে বলল, কথাগুলো যেন মনে থাকে, নাহলে ডোজ বাড়িয়ে দেব।